60 দিনের শান্তি চুক্তি, হামাস ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত, জিম্মি মুক্তির দর কষাকষি চলমান। পাকিস্তানকে চীনের তৃতীয় অত্যাধুনিক হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিন হস্তান্তর, ভারত মহাসাগরে কৌশলগত ভারসাম্য রাখবে এই সাবমেরিন। উত্তর কোরিয়ার নতুন যুদ্ধজাহাজ পরিদর্শনে কিম জং উন, যুদ্ধ এড়াতে পারমাণবিক শক্তি দ্রুত বাড়ানোর পরামর্শ। হামাস ইসরায়েলের সঙ্গে 60 দিনের নতুন যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে। এই চুক্তি অনুযায়ী হামাস অর্ধেক জিম্মিকে ছেড়ে দেবে আর ইসরায়েল কিছু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। মিশরীয় সরকারের মাধ্যমে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, যা হামাস এখন সমর্থন করল, তবে ইসরায়েল এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই যুদ্ধবিরতির মূল লক্ষ্য হল গাজায় ইসরায়েলি সামরিক অভিযান থামানো এবং দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের সমাধানের পথ তৈরি করা। মিশরের মধ্যস্থতাকারীদের দেওয়া এই প্রস্তাবের সাথে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের আগের পরিকল্পনার মিল আছে, যা ইসরায়েল ইতোমধ্যেই মেনে নিয়েছিল। মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। গাজা নিয়ে ইসরায়েলের পরিকল্পনা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। গত রবিবার ইসরায়েলেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে। এই বিক্ষোভ গাজায় যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বলে ধরা হচ্ছে। বিক্ষোভকারীরা শুধু যুদ্ধ বন্ধই নয়, বাকি 50 ইসরায়েলি জিম্মির মুক্তিও চেয়েছেন। ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, হামাসের হাতে এখনও 29 জন জীবিত জিম্মি আটক রয়েছেন। গাজায় সম্ভাব্য ইসরায়েলি হামলার আশঙ্কায় হাজার হাজার ফিলিস্তিনি বাড়িঘর ছেড়ে পশ্চিম ও দক্ষিণ গাজায় আশ্রয় নিচ্ছেন, কিন্তু সেখানেও ইসরায়েলের গোলাবর্ষণ থামছে না। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুসারে গাজার 80% জনগণ মানবিক সহায়তার উপর নির্ভরশীল। 1 সপ্তাহ আগে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি এবং এর আশেপাশের শরণার্থী শিবিরে যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন দেয়। এতে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা এবং ইসরায়েলের ভেতরেও বিরোধিতা সৃষ্টি হয়। পাকিস্তানকে নিয়ে ভারতের দুশ্চিন্তা যেন আরও এক ধাপ বেড়ে গেল। সামনে ভারত মহাসাগরে আরও বেশি শক্তি নিয়ে দাপিয়ে বেড়াবে পাকিস্তান, এতে কোনো সন্দেহ নেই। চীনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে বেইজিং নতুন একটি উন্নত সাবমেরিন হস্তান্তর করেছে। 8টি অত্যাধুনিক হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিনের মধ্যে এটি তৃতীয়, যা গত বৃহস্পতিবার চীনের উহানে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এর আগে চলতি বছরের মার্চে দ্বিতীয় সাবমেরিনটি সরবরাহ করা হয়েছিল। এই সাবমেরিনগুলো আধুনিক অস্ত্র ও সেন্সরে সজ্জিত, যা ভারত মহাসাগরে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। India.com-এর 17 আগস্টের একটি প্রতিবেদন অনুযায়ী এই সাবমেরিন সরবরাহ পাকিস্তানের জন্য একটি বড় কৌশলগত অর্জন। পাকিস্তান নৌবাহিনীর ডেপুটি চিফ অব নেভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল আব্দুল সামাদ বলেছেন, হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিনের অত্যাধুনিক প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখতে এবং সামুদ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সাবমেরিনগুলোতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি থাকতে পারে, যা পানির নিচে দীর্ঘ সময় ধরে সাবমেরিনকে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে সাহায্য করে। সাধারণ ডিজেল সাবমেরিনকে কয়েক ঘন্টা পরপর পানির ওপরে উঠে বাতাস থেকে অক্সিজেন নিতে হয়, কিন্তু এআইপি সিস্টেমে ফুয়েল সেল, স্টার্লিং ইঞ্জিন বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে অক্সিজেন ছাড়াই শক্তি উৎপাদন করা হয়। ফলে সাবমেরিন 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত অবিচ্ছিন্নভাবে ডুবে থাকতে পারে। ভারতের নৌবাহিনীর হাতে এখনও নিজস্ব এপিআই প্রযুক্তি সম্পন্ন কোনো সাবমেরিন নেই, যদিও ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা নিজস্ব এআইপি প্রযুক্তি তৈরি করছে, যা ভবিষ্যতে তাদের কালভারি শ্রেণীর সাবমেরিনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ভারতের কাছে 2টি পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন রয়েছে, যা এআইপি প্রযুক্তির। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সামরিক সরঞ্জামের প্রায় 81%ই চীন থেকে সরবরাহ করা হয়। গত কয়েক বছরে পাকিস্তান চীনের কাছ থেকে অনেক সামরিক সরঞ্জাম কিনেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রথম স্পাইশিপ রিজওয়ান, 600টিরও বেশি VT-4 ব্যাটল ট্যাঙ্ক, 36টি J-10CE 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। যুদ্ধ দমাতে পারলে শান্তি বজায় থাকে, তাই আমাদের পারমাণবিক শক্তি দ্রুত বাড়াতে হবে। বর্তমান বিশ্বের টালমাটাল পরিস্থিতিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই উক্তিটি করেছেন।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যে সামরিক মহড়া চালিয়েছে তিনি সেটিকে পরিষ্কার যুদ্ধ উস্কানির উদাহরণ হিসেবে দেখছেন। কিম জং উনের মতে বর্তমান পরিস্থিতি খুবই সংকটজনক, তাই তাদের দেশকে যত তাড়াতাড়ি সম্ভব পারমাণবিক অস্ত্রশক্তি বাড়াতে হবে। এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র 11 দিন ব্যাপী হানিম দ্বীপীয় সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ড শুরু করেছে। এতে অন্তত 18,000 দক্ষিণ কোরীয় সৈনিক অংশ নিচ্ছে এবং প্রায় সমপরিমাণের যুক্তরাষ্ট্রের সেনাও রয়েছে। মহড়ায় কম্পিউটার সিমুলেটেড কমান্ড পোস্ট কার্যক্রম এবং মাঠ ভিত্তিক প্রশিক্ষণ রাখা হয়েছে। কিম এই মহড়ায় পারমাণবিক উপাদান অন্তর্ভুক্তির প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন এ ধরনের উত্তপ্ত পরিস্থিতিতে নিউক্লিয়ার শক্তি দ্রুত বাড়ানো দরকার। তিনি সামরিক নীতি ও প্রস্তুত বিরোধে র্যাডিক্যাল ও দ্রুত পরিবর্তন দাবি করেছেন। 2019 সালের একটি প্রতিবেদন অনুযায়ী উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির পেছনে বার্ষিক খরচ ছিল $589 মিলিয়ন। উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতার আরেকটি আকর্ষণীয় এবং কম পরিচিত দিক হল দেশটির নৌবাহিনীর বেশিরভাগই ছোট যুদ্ধ জাহাজ নিয়ে গঠিত, যা উপকূলীয় প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হয়। এই প্রেক্ষাপটে কিম যে 5,000 টনের নতুন ডেস্ট্রয়ারটি পরিদর্শন করেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন। কিম এই পরিদর্শনকালে যুদ্ধ জাহাজের অস্ত্র ব্যবস্থার পরীক্ষা এবং নৌবাহিনীর আধুনিকীকরণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ইউক্রেন যুদ্ধ নিয়েছে এক নতুন মোড়। যুদ্ধের ময়দানে সৈন্যরা মনে করছেন যেখানে কূটনীতি ব্যর্থ সেখানে তাদের আত্মত্যাগই শেষ কথা। সম্প্রতি আলাস্কায় অনুষ্ঠিত ট্রাম্প পুতিন শীর্ষ সম্মেলন থেকে যুদ্ধ অবসানের কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি, যা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের তরুণ সৈনিকদের মধ্যে গভীর হতাশার জন্ম দিয়েছে। তাদের মতে এসব আলোচনা কেবলই ফাঁকা বুলি, যা রণাঙ্গনের বাস্তবতাকে স্পর্শ করে না। গত 15 আগস্ট আলাস্কার জয়েন্ট বেস এলমেন্ডর্ফ রিচার্ডসনে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ট্রাম্প পুতিন শীর্ষ সম্মেলন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। তবে সম্মেলনের পর ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো চুক্তি হয়নি, যদিও আলোচনাকে তিনি খুবই ফলপ্রসূ বলে অভিহিত করেছেন। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে বলেন পুতিন প্রস্তাব দিয়েছেন যদি কিয়েভ দোনেস্ক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দেয় তবে বেশিরভাগ ফ্রন্টলাইন স্থগিত করা হবে। কিন্তু ইউক্রেনীয় সৈনিকরা এ ধরনের কূটনৈতিক প্রচেষ্টাকে অর্থহীন বলে মনে করছেন। সত্যি বলতে আমি এই আলোচনাগুলোর দিকে তাকাইও না, কারণ এই আলোচনাগুলো প্রায় প্রতি মাসেই হয়, কিন্তু এগুলোর কোনো প্রভাব নেই। এটা স্রেফ বকবকানি ছাড়া আর কিছুই নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ছেলেরা এখানে মারা যাচ্ছে আর তারা শুধু কথা বলছে। শাহেদ ড্রোন এবং বোমার আঘাতে আক্রান্ত শহরগুলোর ছোট ছোট শিশুদের কি হবে? খার্কিভ অঞ্চলের 21 বছর বয়সী নতুন এক রিক্রুট আলোচনার বিষয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফেব্রুয়ারি মাস থেকে 18 থেকে 24 বছর বয়সী তরুণদের জন্য 1 বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ অভিযান শুরু করেছে। এই অভিযানে প্রায় 29 লক্ষ টাকা এবং মোটা অঙ্কের বোনাসের প্রস্তাব দেওয়া হয়, যেখানে ইউক্রেনের গড় মাসিক মজুরি প্রায় 63,000 টাকা। এই আর্থিক প্রণোদনা সত্ত্বেও রণাঙ্গনের সৈনিকদের কাছে কূটনীতির চেয়ে আত্মত্যাগই বড় হয়ে উঠেছে। জাতিসংঘের অনুমান অনুযায়ী ইউক্রেনের পুনর্গঠনে আগামী 10 বছরে প্রায় $486 বিলিয়ন বা প্রায় 59 লক্ষ কোটি টাকা খরচ হতে পারে, যা ইউক্রেনের জিডিপির প্রায় 2.5 গুণ। ইউক্রেনের তরুণ সৈনিকরা রণাঙ্গনে নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তাদের কাছে আন্তর্জাতিক কূটনীতি অর্থহীন মনে হচ্ছে। তাদের আত্মত্যাগ এবং দৃঢ় সংকল্পই হয়তো এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সকালে এত ভারী বৃষ্টি হয়েছিল যেন কিয়ামত ঘনিয়ে আসছিল। সামনের গ্রামে প্রচুর পানি ছিল এবং অনেক মানুষ গাড়িতে আটকা পড়েছিল। 300-র বেশি মানুষ মারা গেছে। আমাদের পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। ভয়ঙ্কর বন্যার অভিজ্ঞতা এভাবেই জানালেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা গুল রশিদ। উত্তর পাকিস্তানে গত 2 দিনের প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত 314 জন নিহত হয়েছেন। এটি এবছর বর্ষা মৌসুমের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় আরও 156 জন আহত হয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আকস্মিক বৃষ্টিতে গ্রামগুলো ভেসে গেছে। এতে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। জাপানের তৈরি একটি সেতুতে গাছ আটকে যাওয়ায় পানির গতিপথ রুদ্ধ হয়ে যায় এবং পানি পাশ দিয়ে এসে বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায়।
গ্রামের আরেক বাসিন্দা মোহাম্মদ শের জানান তাদের পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। স্থানীয় স্কুল শিক্ষক আজিজ আহমেদ সরকারের কাছে রাস্তাঘাট ও বিদ্যুৎ দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তার মতে এখনও পরিস্থিতি বিপজ্জনক। যন্ত্রপাতির সাহায্যে পানি একপাশে সরিয়ে দেওয়া উচিত, যাতে মানুষ তাদের পুনর্বাসনের কাজ চালিয়ে যেতে পারে। প্রাদেশিক কর্তৃপক্ষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং উদ্ধার কাজের জন্য সামরিক ও বেসামরিক দল মোতায়েন করেছেন। উদ্ধার অভিযান চলাকালে প্রতিকূল আবহাওয়ার কারণে একটি ত্রাণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে ৫ জন আরোহী নিহত হন। হাজার হাজার বাইক আরোহী আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের রাস্তা যেন দখল করে নিয়েছে। ব্যতিক্রমী এই র্যালির উদ্দেশ্য গারাহান হাসপাতালের অসুস্থ শিশুদের মুখে হাসি ফোটানো। সরকারি অনুদান কমে যাওয়ায় এই হাসপাতালটি বর্তমানে সংকটে পড়েছে। হাসপাতালটি যেন আর্জেন্টিনার সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার অবনতির প্রতীক হয়ে উঠেছে। বাইকাররা সবাই ছিলেন স্বেচ্ছাসেবক। হাসপাতালের শিশুদের হাতে তারা খেলনা এবং ক্যান্ডি তুলে দেন। শিশুরা তাদের এই অপ্রত্যাশিত উপহারে আনন্দিত হয়। হাসপাতালের পরিবার এবং ডাক্তাররাও বাইক আরোহীদের এই মহৎ উদ্যোগকে করতালি দিয়ে স্বাগত জানান। আর্জেন্টিনায় প্রতি বছর অগস্ট মাসে শিশু দিবস পালিত হয়, আর এই দিনেই এই হৃদয়স্পর্শী ঘটনাটি ঘটে। বাইকাররা সুপারহিরো, ভিলেন এবং রাজকুমারীর পোশাকে সেজে শিশুদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। গারাহান হাসপাতালটি একটি জাতীয় রেফারেন্স কেন্দ্র, যা জটিল রোগের চিকিৎসার জন্য সুপরিচিত। কিন্তু প্রেসিডেন্ট জাভিয়ের মিলের কঠোর ব্যয় সংকোচন নীতি এই হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সংকটে ফেলেছে। তার এই নীতি শিক্ষা এবং পেনশনভোগীদের উপরেও ব্যাপক প্রভাব ফেলেছে। বুয়েন্স আইরেস হেরাল্ড এবং অন্যান্য স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে কোনো নির্দিষ্ট আর্থিক অঙ্কের উল্লেখ না থাকলেও এটি স্পষ্ট যে হাসপাতালের অনুদান কমে যাওয়া একটি বড় সংকট তৈরি করেছে। যদি গারাহান হাসপাতালের বার্ষিক বাজেট $100 মিলিয়ন ধরা হয়, তবে এর 1% অনুদান কমলেও $1 মিলিয়ন ঘাটতি তৈরি হতে পারে। এই $1 মিলিয়ন দিয়ে বাংলাদেশে অন্তত 1000 শিশুর 1 বছরের চিকিৎসার খরচ চালানো সম্ভব। এই ব্যতিক্রমী র্যালিটি ছিল একটি মানবিক উদ্যোগ। বাইকারদের এই দল সমাজের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে। তারা দেখিয়েছে সাধারণ মানুষ চাইলে একত্রিত হয়ে বড় পরিবর্তন আনতে পারে। এই ঘটনার মাধ্যমে বাইক আরোহীরা শুধু শিশুদের মুখে হাসি ফোটায়নি, বরং আর্থিক সংকটে জর্জরিত একটি দেশের মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি এবং ভরসা ফিরিয়ে এনেছে। বর্তমানে গারাহান হাসপাতাল যে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তার প্রভাব শুধু শিশুদের চিকিৎসাতেই নয়, বরং সামগ্রিকভাবে হাসপাতালের কার্যক্রমের উপরেও পড়েছে। এই সংকটের কারণে প্রয়োজনীয় ঔষধপত্র, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য জরুরি সেবার ঘাটতি দেখা দিয়েছে।